চলুন সরাসরি আজকের আলোচনায় ঢুকে পড়ি। আজ আমরা একটা বেশ ভয়াবহ ডমিনো এফেক্ট বা চেইন রিঅ্যাকশন নিয়ে কথা বলবো। অনেকেই শুরুতে কয়েকটা টাকা বাঁচানোর জন্য প্রজেক্টে অদক্ষ ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়ে বসেন আর ভাবেন ব্যস্ত লাভ হলো, কিন্তু এই ছোট একটা সিদ্ধান্ত কিভাবে একের পর এক বিপর্যয় ডেকে আনে সেটাই আজ আমরা খুব নিখুঁতভাবে বিশ্লেষণ করে দেখব। আমাদের পুরো আলোচনার মূল ভিত্তি আসলে একটাই, শুরুতে ইঞ্জিনিয়ারিং ফিতে সামান্য কিছু টাকা বাঁচানো কি আসলেই ভবিষ্যতের বিশাল কাঠামোগত আর আর্থিক ঝুঁকির চেয়ে বেশি লাভজনক? একদিকে রয়েছে তাৎক্ষণিক কিছু টাকা জমানোর লোভ, আর অন্যদিকে রীতিমতো ধ্বংসের হাতছানি। তো আজকের এই এক্সপ্লেনারে আমরা যে বিষয়গুলো ধাপে ধাপে দেখব তা হল ১. সস্তা ইঞ্জিনিয়ারিংয়ের মূল্য, ২. কাঠামোগত এবং ফাউন্ডেশন ব্যর্থতা, ৩. দুর্বল তদারকি এবং খারাপ নির্মাণ সামগ্রী, ৪. ভূমিকম্পের ঝুঁকি, ৫. লুকানো খরচ এবং মূল্য হ্রাস, এবং সবশেষে ৬. সঠিক বিশেষজ্ঞ নির্বাচন। চলুন দেখা যাক একটা মাত্র ভুল সিদ্ধান্ত কিভাবে পুরো ভবনের জীবনচক্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। পর্ব ১. সস্তা ইঞ্জিনিয়ারিংয়ের মূল্য, সাশ্রয়ের মোহ। পার্থক্যটা শুনলে যে কেউ চমকে যেতে বাধ্য। একটা ঠিকঠাক ডিজাইন করা বিল্ডিং অনায়াসেই ৫০ থেকে ১০০ বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকে, কিন্তু ওই যে অদক্ষ ইঞ্জিনিয়ারিং, এর ফলে মাত্র ৫ থেকে ১০ বছরের মধ্যেই ভবনের ড্যাম্পনেস, রডে মরিচা ধরা আর বড় বড় স্ট্রাকচারাল ফাটল দেখা দিতে শুরু করে। চিন্তা করা যায়। আমাদের দ্বিতীয় পর্ব, কাঠামোগত এবং ফাউন্ডেশন ব্যর্থতা, পদার্থবিজ্ঞানের অদৃশ্য নিয়ম। এই ছকটা একটু খেয়াল করলেই আমরা বুঝতে পারব খারাপ স্ট্রাকচারাল ডিজাইনের সাথে বাস্তব ক্ষয়ক্ষতির সম্পর্কটা কতটা সরাসরি। উদাহরণস্বরূপ, ফাউন্ডেশনের ক্ষেত্রে মাটির ধারণ ক্ষমতা যাচাই না করার মতো ভুলগুলো শেষ পর্যন্ত কিভাবে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট, কলাম ধসে পড়া বা বিম ঝুলে যাওয়ার মতো ভয়াবহ বিপর্যয় ডেকে আনে তা একদম দিনের আলোর মতো পরিষ্কার। বাংলাদেশের মতো নরম মাটির এলাকায় সয়েল টেস্ট বা মাটি পরীক্ষা বাদ দিলে যে জিনিসটা অবধারিতভাবে ঘটে তা হল ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট। সহজ কথায়, ভবনের ফাউন্ডেশন অসমানভাবে মাটিতে দেবে যায়। এর ফলে দেয়ালে আড়াআড়ি ফাটল ধরে, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো দেখা যায় ভবনের দরজা জানালাগুলো হঠাৎ করেই আর ঠিকমতো লাগছে না, আটকে যাচ্ছে। এই যে সমীকরণটা দেখছি, অদক্ষ ইঞ্জিনিয়াররা প্রায়ই কলমের ধারণ ক্ষমতা নির্ণয়ের এই চরম গুরুত্বপূর্ণ হিসাবটা এড়িয়ে যান। যদি কংক্রিটের শক্তি, স্টিলের পরিমাণ আর সেফটি ফ্যাক্টর সঠিকভাবে হিসাব করা না হয়, তাহলে একটা কলম যে কোনো সময় মারাত্মকভাবে ওভারলোডেড হয়ে পড়তে পারে। আর কলম ফেল করা মানে কি তা তো আমরা সবাই জানি। একইভাবে বিমের এই ডিফ্লেকশন বা ঝুলে পড়ার হিসাবটিও বেশ জটিল। একজন ইঞ্জিনিয়ার যদি এমন কোনো বিম সাইজ দিয়ে বসেন যা গাণিতিক হিসাবের চেয়ে ছোট, অথবা তাতে যদি পর্যাপ্ত রড না থাকে, তবে সেই বিম চোখের সামনেই নিচে ঝুলে পড়বে, আর সেখানে ফাটল ধরাটা স্রেফ সময়ের ব্যাপার। এই নির্দিষ্ট ত্রুটিটিকে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলা হয় শর্ট কলাম ইফেক্ট। আংশিক দেয়াল বা ভুল জায়গায় জানালা দরজা রাখার কারণে নির্দিষ্ট কিছু কলামে অতিরিক্ত চাপ বা শিয়ার ফোর্স এসে পড়ে। এর সাথে যদি দুর্বল বিম কলম জয়েন্ট যুক্ত হয়, তবে ভবনের ভেতরে এমন এক তীব্র চাপের সৃষ্টি হয় যা সামাল দেওয়ার ক্ষমতা ওই কাঠামোর একেবারেই থাকে না। এবার আসি ৩ নম্বর পর্বে, দুর্বল তদারকি এবং খারাপ নির্মাণ সামগ্রী, যখন পরিকল্পনার সাথে বাস্তবতার সংঘাত হয়। নির্মাণের সময় সাইটে থাকা একজন অদক্ষ ইঞ্জিনিয়ার এই অতি গুরুত্বপূর্ণ ধাপগুলো ঠিকমতো তদারকি করতেই ব্যর্থ হন। রডের স্পেসিং বা কংক্রিটের অনুপাত ঠিক আছে কিনা সেটা না দেখার ফলে প্রায় দেখা যায় কন্ট্রাক্টররা ভালো মানের পাথরের বদলে কম গ্রেডের রড, নিম্নমানের সিমেন্ট, খারাপ বালি আর সাধারণ ইটের খোয়া ব্যবহারের সুযোগ পেয়ে যায়। আর যখন কংক্রিট ঢালাইয়ের সময় ঠিকমতো ভাইব্রেটর ব্যবহার করা হয় না, তখন কংক্রিটের ভেতরে মৌচাকের মতো অসংখ্য ফাঁকা জায়গা তৈরি হয়, যাকে বলা হয় হানিকম্ব। এর ফলে ভেতরের রড সরাসরি বাতাসের সংস্পর্শে এসে দ্রুত মরিচা ধরে যায়। এতে পুরো কংক্রিটের শক্তি যে কতটা ভয়াবহভাবে কমে যায় তা আর বলার অপেক্ষা রাখে না। ৪ নম্বর পর্ব, ভূমিকম্পের ঝুঁকি, মাঝারি জোন, বড় বিপদ। আমাদের ভুলে গেলে চলবে না যে বাংলাদেশ মাঝারি মাত্রার ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত। তাই এই অত্যাবশ্যকীয় সিসমিক ডিটেলিংগুলো না থাকলে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প কলামের শিয়ার ফেলিওর ঘটাতে পারে। ভুল স্টিরাপ স্পেসিং বা বিম কলাম জয়েন্টের দুর্বলতার কারণে পুরো ভবনটা অতিরিক্ত দুলতে পারে, এমনকি তাসের ঘরের মতো ধসেও পড়তে পারে। পর্ব ৫, লুকানো খরচ এবং মূল্য হ্রাস, আর্থিক বিপর্যয়। অদক্ষ ইঞ্জিনিয়ার নিয়োগ করে শুরুতে যে সামান্য কয়েক হাজার টাকা বাঁচানো হয় তা আসলে একটা বিশাল মরীচিকা
কারণ পরবর্তীতে এই ফাটল মেরামত, কলাম জ্যাকেটিং কিংবা দুর্বল ফাউন্ডেশনকে শক্তিশালী করতে গিয়ে যে কোটি কোটি টাকা খরচ হয় তার তুলনায় ওই প্রাথমিক সাশ্রয় একদমই হাস্যকর মনে হবে। এই টাইমলাইনটা খেয়াল করলেই আর্থিক অবক্ষয়ের ধাপগুলো পরিষ্কার হয়ে যাবে। শুরুতেই বিল্ডিং কোড বা বিএনবিসি না মানার কারণে রাজক বা পৌরসভার জরিমানার মুখে পড়ে কাজ বন্ধ হয়ে যায়। বছর তিনেক পর শুরু হয় দেয়াল চুইয়ে পানি পড়া, 5 বছরের মাথায় বড় ফাটল, আর 10 বছরের মাথায় ভবনের বাজার দর একেবারে তলানিতে গিয়ে ঠেকে। ক্রেতারা তো মুখ ফিরিয়ে নেয়, ব্যাংকগুলো লোন দিতে সরাসরি না করে দেয়। আমাদের শেষ পর্ব 6 সঠিক বিশেষজ্ঞ নির্বাচন, একটি বিনিয়োগ খরচ নয়। যে কোনো প্রজেক্ট শুরু করার আগে কম ফির প্রলোভন থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। ভবনের নিরাপদ ডিজাইন, মাটির সঠিক ব্যবহার এবং ভূমিকম্প প্রতিরোধ নিশ্চিত করতে হলে একজন ইঞ্জিনিয়ারের যাচাইকৃত প্রজেক্ট অভিজ্ঞতা, বিএনবিসি কোডে দক্ষতা এবং সাইট তদারকির কঠোর ক্ষমতা আছে কিনা তা একেবারে চুলচেরা বিশ্লেষণ করে দেখতে হবে। কারণ একজন সঠিক বিশেষজ্ঞ শুধু সফটওয়্যারই বোঝেন না, বরং এই যে রিনফোর্সমেন্ট রেশিওর মতো মূল হ্যান্ড ক্যালকুলেশনগুলো, এগুলো তাদের নখদর্পণে থাকে। আর এভাবেই তারা আন্ডার রিনফোর্সড কলমের মতো সাধারণ কিন্তু চরম মাত্রার প্রাণঘাতী ত্রুটিগুলো সহজেই এড়িয়ে যেতে পারেন। আসলে পুরো দৃষ্টিভঙ্গি পাল্টানোটা এখানে সবচেয়ে জরুরি। ইঞ্জিনিয়ারের ফিকে একটা বাড়তি বা এড়ানো যায় এমন খরচ হিসেবে না দেখে ভবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্স্যুরেন্স পলিসি হিসেবে বিবেচনা করতে হবে। কারণ কথাতেই আছে, একটি ভবন জীবনে একবারই তৈরি হয়, কিন্তু ভুল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষতি বহু বছর ধরে তিলে তিলে ভোগ করতে হয়। আজকের এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। শুরুতে বাঁচানো ওই সামান্য কিছু টাকা কি আসলেই একটা ভবনের সম্পূর্ণ কাঠামোগত ধ্বংস আর চরম আর্থিক দেউলিয়াত্বের ঝুঁকি নেওয়ার সমতুল্য? এই প্রশ্নটাই আসলে একটু গভীরভাবে ভেবে দেখা প্রয়োজন। কারণ এই একটা মাত্র চিন্তাই আগামী দিনের যে কোনো নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে বড় রক্ষা কবচ হয়ে দাঁড়াতে পারে।